Good afternoon friends, welcome to Madhuri's Life. আমি আপনাদের শৈলেন্দ্রনাথজির লেখা বইয়ের থেকে অমরকণ্টক সম্পর্কে লেখা বইয়ের থেকে পাঠ করে শোনাচ্ছিলাম। তো মাঝখানে কিছুদিন বাদ গেছিল পড়া আমার অসুস্থতার জন্য। আজ আবার আমি পড়া শুরু করলাম। এখানে শৈলেন্দ্রনাথজি যে বেড়াতে গেছিলেন অমরকণ্টকে, ওনার ওখানকার অভিজ্ঞতার বর্ণনা এই বইয়ের মধ্যে তিনি দিয়েছেন। এটা বইটার নাম হলো তপভূমি নর্মদা। আচ্ছা, যত অবধি পড়েছিলাম তারপর থেকে আমি পড়ছি। অমরকণ্টকে আজ আমাদের পঞ্চম দিন। সুমের দাসজি আজ আমাদের কোথাও যেতে দিলেন না। বললেন, আজ মন্দিরে আমি যতক্ষণ থাকবো তুমি আমার কাছে বসে থাকবে। আজ বিশেষ একটি মন্ত্রের উচ্চারণ করব, তুমি কাছে থাকলে ভালো হয়। তুমি যে ধর্মশালায় বসে নিত্য হোম করো, তোমার সেই নিত্যক্রিয়া মন্দিরে বসেই করবে। সব ব্যবস্থা আমিই করে দেব। সুমের দাসজির এই মন্ত্র পড়া শেষ হলো বেলা 1টায়। ধর্মশালায় আহার সেরে বিকেল 4টের সময় রেস্ট হাউসে গিয়ে আমরা বেড়াতে বেরোলাম। নর্মদা মন্দির আর কোটিতীর্থের মাঝখানের লাল মাটির রাস্তা গেছে পূর্ব দিকে। নর্মদা মন্দিরের প্রাচীর ছাড়িয়ে দুধারে উন্মুক্ত প্রান্তর কাটা ও গুল্মে ভরে আছে। তারই মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। জনমানুষ নেই, একটা গরু মহিষকেও এদিকে আমি চড়তে দেখলাম না। পেছনে ঘনঘোর জঙ্গল, বনের মুখেই বিশাল উঁচু এলাকা। সেইখানে অতি পুরনো যুগের 5টি মন্দির জীর্ণ অবস্থায় পড়ে আছে। লাল পাথরে তৈরি অপূর্ব তাদের কারুকার্য। একটির নাম রংমহল, একটির নাম কেশবনারায়ণ, একটি মৎস্যেন্দ্রনাথ এবং সর্বোচ্চ প্রধানটির নাম হলো কর্ণ মন্দির। এইসব মন্দির দেখে আমি অবাক হয়ে গেলাম। শিবকল্প এই মহাযোগী ছিলেন মহাযোগেশ্বর গোরক্ষনাথজির গুরুদেব। মৎস্যেন্দ্রনাথের মন্দির তারই সৃষ্টি। মনের মধ্যে ধীরে ধীরে বিশ্বাস দৃঢ় হচ্ছে যে পরম সিদ্ধি অর্জন করতে হলে নর্মদা তটে আমাদের তপস্যা করতেই হবে। সেখানে যুগ যুগ ধরে মহাত্মারা তপস্যা করে এসছে। তাদের স্থূল দেবতাকে অবলম্বন করে চিৎশক্তির অবতরণ ঘটে। তার ফলে এই তপস্যার জায়গার পরিমণ্ডল শুদ্ধ তড়িৎকণায় পূর্ণ হয়ে যায়। কেন্দ্রীভূত হয় মন ইষ্টবস্তুতে। যদি আমি এখানে বসে তপস্যা করি, এই কথা উনি ভাবছেন শৈলেন্দ্রনাথজি। যেখানে এত বড় বড় সাধু ঋষিরা তপস্যা করে গেছেন, এই জায়গা অত্যন্ত শুদ্ধ। আমাকেও এখানে বসেই তপস্যা করতে হবে, কারণ তাহলে সহজেই আমার মন সংযম হবে, মনঃসংযম হবে এবং আমার ইষ্ট বস্তুতে আমার মনটা নিমগ্ন হবে। এই কথা উনি ভাবছেন। মৎস্যেন্দ্রনাথের মন্দিরে দেখলাম 10-12 জন দীর্ঘদেহী নাগা সাধু বসে আছেন। তাদের সামনে ধুনি জ্বলছে। তারা আমাদের দিকে ভ্রুক্ষেপও করলেন না। মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে দাঁড়াতেই অন্ধকার থেকে বেরিয়ে এলেন বিশাল দীর্ঘদেহী এক সাধু। তার চারপাশে লম্বা জটাজুটো ধারী এক সাধু বেরিয়ে এলেন এবং তিনি সম্পূর্ণ নাঙ্গা, আর তার উচ্চতা প্রায় 7 ফুট লম্বা। এত বড় দীর্ঘদেহী ভীমকান্ত সাধুকে দেখে হকচকিয়ে গেছিলাম। আমরা তাকে সশ্রদ্ধ অভিবাদন জানাতেই তিনি আমাকে বললেন যে, আমার হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা তোমার কাছে রেখে দাও। তিনি পাতায় মুড়ে একটা কিছু আমার হাতে দিলেন। পাতার মোড়ক খুলে দেখি তার মধ্যে একটি ছোট মোড়কে কিছু সাদা ভস্য এবং শুকনো একগুচ্ছ ঘাসের গ্রন্থি রাখা রয়েছে এবং তার মধ্যে খেসারির বুটির মতো কিছু দানা লেগে আছে। ওই একগুচ্ছ যে ঘাস, তার গায়ে খেসারির বুটির মতো কিছু দানা লেগে রয়েছে। সুমের দাসজি দেখেই বললেন, এ তো নর্মদা মাতাজির খাস প্রসাদ।
এবং এটা বিভূতিও বটে। আমি তার কাছ থেকে কিছু সুমের দাসজিকে এবং অধ্যাপককে দিতে চাইলাম, কিন্তু সুমের দাসজি নিজেও নিলেন না, অধ্যাপক সাহেবকেও নিতে দিলেন না। বললেন, দেবতার প্রসাদ সকলে ভাগ করে খেতে হয়, কিন্তু সাধুর প্রসাদ সম্পূর্ণ ব্যক্তিগত। মহাত্মা যাকে দেন তারই তাতে মঙ্গল হবে, অপরের তাতে কোনো ফল হয় না। কারণ সাধু সেই বিশেষ লোকটিকে কেন্দ্র করেই এই সংকল্প করে তার কল্যাণ কামনা করে এই প্রসাদ তাকে দিয়েছে, সেই জন্য একমাত্র সেই লোকটিরই তাতে উপকার হবে। পরদিন সকালেই অধ্যাপকজি আমাদের কাছে বিদায় নিয়ে তার কর্মক্ষেত্র নাগপুরে ফিরে গেলেন। আমি হরকিষণজির সঙ্গে ভৃগু কমণ্ডলু দেখতে যাত্রা করলাম। হরকিষণজি আমাকে ধুনি পানি নিয়ে গেলেন। প্রথমে সে বলল, এখানে ভৃগুজি কা ধুনি হ্যায়। আর আমি দেখলাম কোথা থেকে যেন ভেদ করে জল নির্গত হচ্ছে এবং সেই জল বেরিয়ে এসে একটা ছোট হ্রদের সৃষ্টি করেছে, এবং জলটি হলো অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার, একেবারে কাকচক্ষু জল। সেই হ্রদের পাড়েই রয়েছে কয়েকটি বড় বড় বাতাবি লেবুর গাছ এবং পেঁপে গাছ। এখানে আমার 2-4 মিনিটও অপেক্ষা করতে ইচ্ছা হয়নি। আমার যা কিছু আগ্রহ ছিল সেই ভৃগু কমণ্ডলু দেখার জন্য। অমরকণ্টক হতে প্রায় 4.5 মাইল রাস্তা, সেই এবড়োখেবড়ো দুর্গম পথ, বিশাল ঘাসবন পেরিয়ে হেঁটে পৌঁছে গেলাম ভৃগু কমণ্ডলুতে। পর্বতগাত্রে একটি গুহামুখ দেখলাম। সেই গুহামুখ হতে একটি ক্ষীণ জলস্রোত বেরিয়ে আসছে এবং গুহামুখটি খুবই আশ্চর্য, ঠিক যেন একটি কমণ্ডলুর আকৃতি। প্রকৃতির কি অদ্ভুত রহস্য! হরকিষণের কাছে শুনলাম এখান থেকে জল, নির্গত জল পাহাড়ের স্তর ভেদ করে যেখানে গিয়ে অনবরত চুইয়ে চুইয়ে মাটির ওপর উঠেছে, সেইখানে আগে বাঁশবন ছিল। তারই ওপর এখন নর্মদা উদ্গম মন্দির গড়ে উঠেছে। সেই জন্য বলা হয় বংশকুণ্ড হতে নর্মদার উৎপত্তি। একটি শাল গাছে হেলান দিয়ে বসেছিলাম কমণ্ডলুর মতো দেখতে বিচিত্র সেই গুহামুখের দিকে তাকিয়ে। অদৃশ্য উৎস থেকে জলের ধারা সমানে গড়িয়ে পড়ছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তার ম্লান রশ্মি ছড়িয়ে পড়েছে বিন্ধ্য পর্বতের সর্বত্র। ঘন অরণ্যের নীলাভ বর্ণের সঙ্গে যেন কোলাকুলি করছে সেই রশ্মি। এ এক অবর্ণনীয় শোভা। আমি বসে বসে মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম। হঠাৎ কানে এলো, আমাকে সমানে ডেকে যাচ্ছেন, আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন। হরকিষণজি বলে যাচ্ছেন যে একটু বাদেই এখানে ভাল্লুক এসে দেখা দেবে, এখানে প্রচুর ভাল্লুক আছে। আমি উঠে দাঁড়ালাম এবং আবার ভুলুণ্ঠিত হয়ে প্রণাম জানালাম সেই ভৃগু কমণ্ডলুর উদ্দেশ্যে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন শিথিল হয়ে গেছে। হরকিষণজিকে বললাম, আমাকে একটু হাত ধরে নিয়ে চলুন, আমি আস্তে আস্তে যাব এবং আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আজ মনে হলো নর্মদা তীরে আসা আমাদের সার্থক হয়েছে। ধর্মশালায় যখন ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। অমরকণ্টক পর্বত ঢেকে গেছে নিথর অন্ধকারে। ফাটকে ঢুকে দেখলাম ভোজন বানাতে বানাতে সুমের দাসজি আপন মনে গান গেয়ে চলেছেন। অমরকণ্টকে আজ আমার 7ম দিন। সুমের দাসজির কাজ শেষ হয়েছে, সব জপ মন্ত্র উচ্চারণ সব তার শেষ হয়েছে। তিনি আমাকে সঙ্গে নিয়ে মার্কণ্ডেয় আশ্রম দেখাতে চললেন। নর্মদা মন্দির থেকে মাত্র 1 মাইল দূরেই এই আশ্রম। এত কাছে যেখানে পূর্বেই যাওয়া উচিত ছিল, অথচ হরকিষণ এতদিন নিয়ে যায়নি। এই জন্য তাকে উনি মৃদু ভর্ৎসনাও করলেন। তার কারণ এই যে মহামুনি মার্কণ্ডেয় মুনিই হলেন নর্মদা মহিমার প্রথম উদ্গাতা। যে নর্মদা পরিক্রমায় সর্বসিদ্ধি করায়ত্ত হয়, ত্যাগ, তিতিক্ষা, সহনশীলতা, ধৈর্য, এইসব গুণগুলো আসে, সেই বার্তা তিনিই প্রথম জগৎবাসীকে জানিয়েছিলেন। নর্মদা মার্গ নিজেই একটি সিদ্ধ মার্গ।
যেখানে বসে মার্কণ্ডেয় তপস্যা করেছিলেন তারই নাম মার্কণ্ডেয় আশ্রম। সুমের দাসদের সঙ্গে এসে পৌঁছে গেলাম সেই আশ্রমে। আশ্রমই বটে, চারধারে বড় বড় বটগাছ, সাজা এবং শালগাছ ছাড়া কয়েকটি আমলকি ও হরিতকির গাছও আছে। বিশাল এক বট বৃক্ষ ছায়ায় কয়েকটি প্রাচীন দেবদেবীর মূর্তিও দেখলাম। রামায়ণ, মহাভারত বা পুরাণগুলিতে প্রাচীন ঋষিগণের মনোরম তপবনের যে ছবি আঁকা রয়েছে, এই আশ্রমটিকে দেখে সেই রকম তপবন বলেই আমার মনে হলো। সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হলাম সেই আশ্রমে ঢুকেই। আজ এই পর্যন্তই পড়লাম। কালকে আবার পরের অংশটা আপনাদের পড়ে শোনাবো। আজ তাহলে পড়া শেষ করলাম।